অর্জুন তর্ক যখন করছে তাহলে শাস্তিটা আরো দ্বিগুণ বাড়িয়ে দাও। দাদা দাদা ওকে মাফ করে দিন, ও তো এই বাড়িতে নতুন এসেছে, আমি ওকে পরে সব বুঝি। ওদের ব্যাপারটা ওদেরকেই বুঝে নিতে দাও। তিশি এখন কর্মকার বাড়ির বউ, আমার অর্জুনের স্ত্রী। অর্জুন ভালো মতোই জানে যে ওকে কি করতে হবে। দাদা দাদা আমি বলছিলাম কি আপনি পদ্মা, আজকাল রান্নাঘরের কাছ থেকে কি এনাকে ছুটি দেওয়া হয়েছে? এটা ছেলেদের মাঝখানে এসে উনি কথা বলছেন, ব্যাপারটা কি? একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আজ অর্জুন আর তিশির মাঝখানে যদি কেউ আসে তাকে কিন্তু আমি চরম শাস্তি দেব, কথাটা মনে রেখো। দাদা দাদা শুনে যান, ওকে ক্ষমা করে দিন দাদা, ক্ষমা করে দিন বলছি। তোর সাহস দিন দিন বাড়ছে রে। যেই স্বামীর চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না, তার মুখে মুখে তুই জবাব দিচ্ছিস। যা বলে গেছেন তাই হবে। পাগলেও তো নিজের ভালোটা বোঝে রে। শুনলি না উনি কি বলে গেলেন? ওদের মাঝখানে যদি কেউ কথা বলে তাকে উনি শাস্তি দেবেন। বলি প্রাণের ভয়টাও কি হারিয়ে ফেলেছিস? হ্যাঁ, হেসেলে এত কাজ পড়ে আছে, আমি একার হাতে সামলাতে পারছি না, আর উনি এখানে এসে মাতব্বরি করছেন। দিদি চল দিদি, এটা অন্যায় হচ্ছে। তুমি ওই বাচ্চা মেয়েটাকে আমার রেহাই দাও দিদি। যে মাসির দরদ বেশি তোর? হ্যাঁ চল চল দিদি চল দিদি, দেখাচ্ছি তোকে মজা। এখান থেকে এবার পালিয়ে দেখা, তুই দেখা, পালিয়ে দেখা। তোকে আমি ভয় পাই না, তুই কি করবি আমার? তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি আমি তোর কি করতে পারি, দেখবি তুই কি করবি। মারবি, মেরে দেখা না তোর কি হাল করি আমি। দেখ তবে হ্যালো রাশি, কেমন আছিস তুই? মা, সকাল থেকে অনেকবার ফোন করেছিলাম জানলি। মিলি ফোন ধরেছিল, বললো তুই ঘুমোচ্ছিস, তাই ডাকতে বারণ করলাম। আরে ব্যথাটা কমেছে একটু? আমি তো ভাবছি তোর ছোটকাকে বলবো যে কালকে আমাকে গোবিন্দপুরে যেন নিয়ে যায়। না না, তোমাদেরকে কষ্ট করে এত দূরে আসতে হবে না, আমি ঠিক আছি তো মা। কি বলছিস রাশি, তুই ঠিক আছিস মানে? মিলি তো ছোট, তোকে দেখাশোনাটা করবেটা কে বল? আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি একদম চিন্তা করো না মা। এই তো স্কুলের বড় দিদিমণি, তারপর উমার মা, গ্রামের সব মহিলারা আসছে আমার দেখাশোনা করার জন্য। আমি জানি রাশি, তিশির জন্য তোর খুব কষ্ট হচ্ছে। তোমার রাশিয়া হেরে গেছে। একদিন যেভাবে আমি আমার অপুকে হারিয়েছিলাম, ঠিক সেইভাবে এক নিষ্পাপ মেয়েকে ফেলে রেখে আমি চলে এসেছি। তিশিকে বাঁচাতে পারিনি মা। কেমন মজা লাগছে এখন? হ্যাঁ লাগছে, ছাড়। কেন এখন কেন লাগছে? খুব তো বড় বড় কথা বলছিলিস, এখন দেখ আমার গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে। দেখলি তো আমার গায়ে হাত দিয়েছি, অনেকবার বলেছিলাম শুনিসনি। ছাড় বলছি, মা বাঁচাও, বাবা কেউ বাঁচাবে না, বাঁচাও মা, মা বাঁচাও। এই ছাড়, তুই আমাকে ছাড়তে বলছি কিন্তু। দিদি দিদি, তুমি বললে না দাদা কি বলেছে, ভুলে গেলে সেটা? আমার ছেলেকে মারবে
খুব লেগেছে না? খুব ব্যথা লেগেছে। তুমি দেখো ওর হাতটা, ওকে বকছো তুমি? আরে ঘরের শত্রু বিভীষণ আমার খুব পিড়ি তুতলে পড়ছে না? ওকে বলে না এবার একটা কড়া ব্যবস্থা নিতে হবে। অর্জুন যা করেছে বেশ করেছে। এবার বুঝেছিস? পুরুষ মানুষের গায়ে হাত দেওয়ার ফলে কি হতে পারে? অর্জুন হলো ওর বাপের বেটা। কি করে তোদের মতো মেয়ে মানুষের কাছে হয়ে যাবে? বাবা কোথায় লেগেছে? বাবা কিছু হবে না, চল চল আমি গিয়ে দেখবো। চল বাবা। তুই খুব লেগেছে, ছেড়ে যাবে, আমি সারিয়ে দেব। কি বাড়ির কথা ভাবছেন তো? চিন্তা নেই, আমি নিজে আপনার মায়ের সাথে কথা বলেছি। একটা ব্যাপার কিন্তু মানতেই হবে, এতদিনে আপনার রাধা মাধবের পুজো সার্থক হয়েছে। স্বয়ং রাধা মাধব ওনার মাধ্যমে আপনাকে রক্ষা করেছে। ভাগ্যে সেই সময় উনি ওখানে উপস্থিত ছিলেন, না হলে অত রাতে অন্ধকারে আমরা আপনাকে খুঁজে পেতাম কি করে বলুন তো? কে বাঁচিয়েছে আমাকে? কার কথা বলছেন আপনি? মিস্টার রয়। মিস্টার রয়? পুরো নাম কি? সেসব আর জানার সুযোগ দিলেন কোথায়? আপনার হসপিটালের বিল তড়িঘড়ি মিটিয়ে দিয়ে উনি চলে গেছেন, বললেন ওনার তাড়া আছে। হসপিটালের বিল উনি পেড করেছেন? আপনার কাছে ওনার ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু আছে? আমাকে তো ওনার টাকাটা ফেরত দিতে হবে, আর তাছাড়া ওনাকে একটা থ্যাঙ্কস জানানোরও রয়েছে। আমরা ওনাকে বলেছিলাম, কিন্তু উনি টাকাটা নিতে রাজি হলেন না। আর তখন আমরা আপনাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওনার ফোন নাম্বার অ্যাড্রেসটাও নিতে পারিনি। ভাবতাম সব মিস্টার রয়রাই বোধহয় একরকম হয়। আজ মনে হচ্ছে আমি ভুল ছিলাম। একজনকে দিয়ে আমার সবাইকে বিচার করাটা ঠিক হয়নি। স্যার আপনি তো সবই দেখলেন। আপনাকে বলেছিলাম না যে জগদীশ কর্মকারের এগেনস্টে সত্যি খবরটাই লোকেরা চেপে যায়, সেখানে আমি কেন শুধু শুধু তাদের এগেনস্টে মিথ্যে বদনাম করব? স্ট্রেঞ্জ, ম্যাটেরিয়াল যখন টেস্টিংয়ে পাঠালাম তখন তো রিপোর্টে কিছু পাওয়া গেল না। স্যার আপনি নিশ্চয়ই টেস্টিং রিপোর্টের কথা ভাবছেন, তাই তো? স্যার এদের হাত অনেক লম্বা। এরা 2 নম্বরই করে যদি এত বড় একটা ব্যবসা চালাতে পারে, তাহলে সামান্য একটা টেস্টিং রিপোর্ট এদিক থেকে ওইদিক করতে পারে না। ইন ফিউচার যদি আর কোনো ফল্ট হয় তাহলে হবে না। মা কালীর দিব্যি বলছি, কোনো ফল্ট হবে না। আমাদের কোনোদিন কোনো ফল্ট ছিল না, আর ভবিষ্যতেও হবে না। উনি কোথায় থাকবেন? আই ওয়ান্ট টু মিট হিম রাইট নাও। এখন স্যার আপনাকে তো বললাম ওনাদের বাড়িতে এখন একটা অনুষ্ঠান চলছে, ওনারা সবাই বাড়িতেই আছেন। তো এখন বাড়ির লোকেশনটা বলুন। স্যার কি হলো মিস্টার চ্যাটার্জি, এনি প্রবলেম? না মানে ভয় পাবেন না, আপনাকে যেতে হবে না, শুধু লোকেশনটা বলুন। স্যার আপনি একা যাবেন? স্যার ওরা খুব ডেঞ্জারাস লোক, আপনার যদি কিছু একটা হয়ে যায় স্যার। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু এইটুকু খেয়াল রাখবেন যে মিস্টার কর্মকার যাতে না জানতে পারে যে আমি ওখানে যাচ্ছি। মিস্টার কর্মকারের কাছ থেকে কি করে সত্যিটা বার করতে হয় সেইটা উজ্জ্বল রায় খুব ভালো করে জানে। কিরে, এখন কেমন আছিস? টিসি কেমন আছে? তুই এসব কথা ছাড় না এখন। জানিস আমি কিছুক্ষণ আগে বড় মাকে ফোন করেছিলাম। বড় মা কি বললো জানিস? কথা ঘোরাস না মিলি, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। বল ফুলওয়ালি কি তিশিকে নিয়ে বাড়ি ফিরেছে?
খোঁজ নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। গ্রামের লোকেদের কাছে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, জগদীশ কর্মকারের ছেলের কি একটা অসুখ হয়েছে। আর বিয়েটা কেন হয়েছে সেটা আমিও জানি, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর তুই দিচ্ছিস না। বল তিশি কোথায়? জগদীশ কর্মকার তার ছেলেকে সুস্থ করার জন্য গ্রামের এই আদিবাড়িতে এসেছিল, আর গুরুমার বিধান অনুযায়ী নিজের ছেলে আর তিশির বিয়ে দেয়। বিয়েটা মিটেও গেছে। এবার তো ওদের কলকাতায় ফিরে যাওয়ার কথা, ছেলে আর ছেলের বউকে নিয়ে। না না, এত সহজে কিছুতেই হেরে যাব না আমি। তিশিকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বিয়েটা আটকাতে পারিনি ঠিকই, কিন্তু ওই কর্মকারদের হাত থেকে তিশিকে মুক্ত করে তো আনতে পারি। আজ রাতেই কোনোভাবে এখান থেকে বেরিয়ে আমায় একবার কর্মকারদের বাড়ি যেতেই হবে। আমি এখানে একদম থাকবো না, একদম না। এটা সবাই খুব বাজে, এখানে একটুও থাকবো না। তিফি, কোথায় যাচ্ছিস তুই? মা, এখানে আমি থাকবো না। তোমার কথা শুনে আমি এই বিয়ে করেছি। তুমি এখানে আমায় থাকতে বলো না, আমার এখানে একদম ভালো লাগছে না। চলো আমরা আমাদের বাড়ি চলো, চলো। তিফি, আমার কথা শুন মা, এখন থেকে এটাই তোর নিজের বাড়ি। এই যে মানুষগুলো না, এরাই তোর আপন জন, তোর নিজের মানুষ। এখন থেকে এখানেই থাকতে হবে, বুঝলি? তুমি তো আমায় বলেছো বিয়েটুকু করতে, এখানে যে আমি থাকতে হবে সেটা তো বলোনি। পাগলি মিয়ার কথা শুনো। হরে, এই বিয়ের পরে কোনো মেয়েকে দেখেছিস শ্বশুরের ভিটে ছেড়ে বাপ মায়ের কাছে এসে থাকতে? পাগলি, চ চ মা, চ চ। কি হচ্ছে তিফি? কি হচ্ছে? কিসের দাগ এটা? এটা কিসের দাগ? এ বাড়িতে থাকলে ওর শরীরে এরকম অনেক দাগই পড়বে। আমায় দেখা দেখুন, ভালো করে দেখুন। আর এটা দেখার পরেও আপনার মনে হয় যে মেয়েটাকে এখানে রেখে যাওয়াটা উচিত? কেন মারতে চাইছেন মেয়েটাকে এভাবে? আপনি তো কর্মকারদের খুব ভালো করেই চেনেন, তারপরেও মেয়েটাকে এখানে কেন মরতে পাঠালেন? কেন মা হয়ে মেয়ের সর্বনাশ করছেন আপনি? কি করে পারলেন? পারি নাই গো দিদি, আমি তিফির মা হতে পারি নাই। কে জানে ওর মা কোথায় থাকে, সে থাকলে হয়তো আমার তিফিকে বাঁচিয়ে নিতেন, কিন্তু আমার সে জোর কোথায়? চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন। আপনি চুপ করে থাকলে আমি ধরে নিতে বাধ্য হব যে টাকার লোভে আপনি কর্মকারদের কাছে নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছেন। না না দিদি, কখনো না। আমি যা করেছি আমার তিফির ভালোর জন্য করেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু দুটো টাকার জন্য নিজের সন্তানের সঙ্গে এমন কাজ। বড়বাবু নিজে এসেছিলেন আমাদের বাড়ি। ভগবান না করুক তোমার যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, তাহলে ওই একরত্তি মেয়েটার কি হবে? এ বিয়েটা যদি না হতো, আমরা কেউ প্রাণে বাঁচতাম না গো দিদি, কেউ প্রাণে বাঁচতাম না। তুমি আমার মাকে এরকম বলো না গো, এরকম বলো না। মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা।
না মা, এমন কথা বলতে লাই দিদি। মারে, যদি তুই এখান থেকে চলে যাবার কথা ভাবিস, যদি তুই এখান থেকে পালাই যেতে চাস, আমার মরা মুখ দেখবি দিদি। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না মা, যাবো না আমি তোমায় ছেড়ে। আজ যদি প্রলয় হয় তবুও রাশি মুখার্জিকে আটকানো যাবে না। আমার যেভাবেই হোক তিশির কাছে পৌঁছতেই হবে। তিশিকে আমায় এখান থেকে বের করে নিয়ে যেতেই হবে। বাড়ির সবাই কোথায়? ভেতরটা এত অন্ধকার কেন? দরজাটা এভাবে খোলা।